এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। লিলি দ্বিগুণ ক্ষিপ্র হয়ে ববের পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ দিন না, পাঠিয়ে দিন। সারা জীবনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিন না। আমি না ফেলে তো আপনার জন্যই ভালো হবে। শান্তিতে থাকতে পারবেন আপনি, শান্তিতে। লিলির দিকে খরতর দৃষ্টি নিক্ষেপ করে ববি তেজস্বী স্বরে বলল, রিফাতকে বিয়ে করার খুব শখ তোমার, তাই না? ওই স্কাউন্ডেলটার ওয়াইফ হওয়ার খুব শখ। লিলি ডান হাতের তর্জনী আঙুলটা ববের মুখের কাছে তাক করে তেজি স্বরে বলল, মুখ সামলে কথা বলুন ববি। আপনি আমাকে দয়া করছেন বলে আমার চরিত্র সম্পর্কে যা ইচ্ছে তা বলতে পারেন না। তা কিন্তু মোটেও ঠিক হবে না। আমি কিন্তু কিছুতেই টলারেট করব না। বেডের কর্নারে সজোরে লাত মেরে ববি দ্বিগুণ চেঁচিয়ে প্রশ্নবিদ্ধ চোখে বলল, আমি তোকে দয়া করছি না? এই আমি তোকে দয়া করছি? হ্যাঁ করছেনই তো। তাই তো আমার চরিত্র সম্পর্কে যা নয় তাই বলছেন, বিন্দু পরিমাণও ছাড় দিচ্ছেন না। লিলির তর্জনী আঙুলটা হালকা বাঁকিয়ে ববি চোয়াল শক্ত করে বলল, ওকে ফাইন, তুমি যদি রিফাতকে বিয়েই করতে না চাও তাহলে নড়াইল যাওয়ার জন্য এত পাগল হচ্ছিলে কেন? ইউ নো দ্যাট ওইখানে তোমার আশিক অল টাইম উট পেতে বসে আছে। তোমাকে হাতের নাগালে পাবে তো চূড়ান্ত একটা ক্ষতি করে ছাড়বে। আমি নিজেই তো অনেকটা ভয়ভীতি নিয়ে ওই গ্রামে গিয়েছিলাম। ভাগ্যিস রিফাত জানতে পারেনি আমি নড়াইল গিয়েছি। জানতে পারলে নিশ্চয়ই আবার একটা ক্ষতি করে এরপর ক্ষান্ত হতো। শত্রুকে হাতের কাছে পেয়ে নিশ্চয়ই সেই হাত গুটিয়ে বসে থাকতো না। যেখানে আমি নিজেই সন্ধিয়ান ছিলাম, নিজেকে সেভ করতে পারবো কিনা সেই টেনশনে ছিলাম, সেখানে আমি তোমাকে কিভাবে সেভ করতাম? রিফাতের ভয়াল থাবা থেকে কিভাবে তোমাকে সেভ করতাম বলো? ওই এলাকাটা নিশ্চয়ই আমার বাপের ছিল না, যে ক্ষমতা খাটিয়ে জোর দেখিয়ে ওখান থেকে তোমাকে নিয়ে অক্ষত অবস্থায় ফিরে আসবো। লিলি হাতের ব্যথায় কুকিয়ে চোখের জল ছেড়ে মাথা নিচু করে বলল, আমি তো ওইখানে থাকার জন্য বাহানা করতাম না ববি। আপনার সাথেই ফিরে আসতাম। আম্মু আব্বুকে অন্তত একবার চোখের দেখা দেখে আসতাম। সেই স্কোপটাও তো আপনি দিলেন না আমাকে, একা নিজেই চলে গেলেন। লিলির হাতটা ছেড়ে ববি ভীষণ রাগান্বিত হয়ে চেঁচিয়ে বলল, আবার একই কথা রিপিট করছো? গতকাল থেকে তোমার জ্ঞান জ্ঞান সহ্য করছি লিলি, এবার কিন্তু সবটা আমার ধৈর্যের বাইরে চলে যাচ্ছে। গায়ে হাত তুলতে কিন্তু আমি দ্বিধাবোধ করব না। থেমে আছেন কেন? তুলুন না হাত। এ তো আর নতুন কিছু নয়। এর আগেও তো আপনি আমাকে একবার আমার গায়ে হাত তুলেছিলেন। তাহলে এখন এত দ্বিধা কিসের? আবারও রিপিট করুন। ববি দাঁত কিরমিরিয়ে বলল, মুখে মুখে তর্ক করবে না লিলি, খুব বেয়াদব হয়ে উঠছো দিন দিন। কথায় কথায় তর্ক করছো। ববির সম্মুখ থেকে সরে এসে লিলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানের গলার অর্নামেন্টসগুলো খুলছে আর নাক টেনে কেঁদে বলছে, কোথাও যাব না আমি, কোথাও না। আপনি চান আপনার পরিবার নিয়ে ওই বাড়িতে, আমি এই বাড়িতেই থাকবো, একা একাই থাকবো। বেশি বাড়াবাড়ি করছো লিলি। ফর দ্য গড শেখ, আমাকে আর রাগিও না প্লিজ। রাগলে কি করবেন বলুন? আয়রা আপুকে বিয়ে করে নেবেন? আমাকে ডিভোর্স দেবেন? ববি তেড়ে এসে লিলির থুতনি চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, বলেছিলাম না ওই ছবিটা এডিট করা ছিল? আয়রা ইন্টেনশনালি ছবিটা আমার ইনবক্সে পাঠিয়েছিল তোমাকে দেখানোর জন্য, তোমার মনে আমার জন্য সন্দেহ তৈরি করানোর জন্য, আমাদের মাঝখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট করার জন্য, আমাদের সংসারটা ভাঙার জন্য। এতবার বোঝানোর পরও কেন তুমি বুঝতে চাইছো না? কেন বারবার আমাকে ভুল বুঝছো? আমাকে ইরিটেট করছো, আমার সাথে অশান্তি করছো কেন? তন্মধ্যেই দরজায় ঠকঠক করে টোকা পড়ল। দরজার ওই পাশ থেকে জিনি আহমেদ উচ্চস্বরে বললেন, এই লিলি, ববি তোমার রেডি হয়েছে? বের হয়ে এসো, লেট হয়ে যাচ্ছে। লিলি থুতনিটা ছেড়ে ববির চোখ বুজে পরপর কয়েকটা শ্বাস ছেড়ে রুমের দরজাটা খুলে ম্লান হেসে জিনি আহমেদকে বলল, তোমরা গাড়িতে বসো, আমি আসছি। জিনি আহমেদ প্রশ্নবিদ্ধ চোখে বললেন, লিলি কোথায়? লিলির নামটা শুনতেই ববির চোয়াল শক্ত হয়ে এলো। তাও নিজেকে স্বাভাবিক করে ববি ম্লান স্বরে বলল,
লিলি যাবে না, তোমার গাড়িতে বসো, আমি আসছি। জিনিয়া আহমেদ কপাল কুঁচকে কিছু বলার পূর্বেই লিলি দ্রুত পায়ে হেঁটে ববিকে ক্রস করে রুম থেকে বের হয়ে জিনিয়া আহমেদের পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আমি যাব মামুনি, চলুন গাড়িতে বসি। জিনিয়া আহমেদ মুচকি হেসে ববির দিকে তাকিয়ে বললেন, মাঝে মাঝে যা দুষ্টুমি করো ববি, সিরিয়াসলি খুব ভয় পেয়ে যাই। ববি রাগী দৃষ্টি নিক্ষেপ করে লিলির দিকে তাকিয়ে আছে। লিলি মাথা তুলে এক পলক ববির দিকে তাকিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আবারও চোখ জোড়া নিচে নামিয়ে নিল। তাড়াহুড়ো করে লিলি জিনিয়া আহমেদকে অনুসরণ করে সদর দরজার দিকে পা বাড়াতেই ববি নরম স্বরে পেছন থেকে লিলিকে ডেকে বলল, শার্টটা নামিয়ে দিয়ে যাও লিলি। লিলি ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে পড়তেই জিনিয়া আহমেদ পিছু ফিরে ক্ষীণ হেসে লিলিকে বললেন, যাও শার্টটা নামিয়ে দিয়ে এসো, আমরা গাড়িতে ওয়েট করছি তোমাদের জন্য। লিলি অস্থির চোখে হ্যাঁসূচক মাথা নাড়ালো। ববি রুমে প্রবেশ করে লিলির অপেক্ষায় রাগে ফুসফুস করছে। লিলি ধীর পায়ে হেঁটে রুমে প্রবেশ করতেই ববি ভীষণ ক্ষিপ্ত হয়ে লিলিকে দরজার সাথে চেপে ধরে ভয়ঙ্কর স্বরে বলল, বেঁচে গেলে, যদি ওই বাড়িতে যেতে রাজি না হতে না, তাহলে এই নির্জন বাড়িতেই তোমাকে একা ছেড়ে চলে যেতাম। তখন বুঝতে যে দেখিয়ে কতটা ভুল করেছিলে। লিলি কাটকাট গলায় বলল, ছাড়ুন, শার্টটা নামিয়ে দিই। অবশ্যই ছাড়ব, তবে এর আগে একটা কন্ডিশন আছে। কি কি কন্ডিশন? নেক্সট টাইম ঠুকনো কোনো বিষয় নিয়ে আমাকে কোনো রূপ ভুল বোঝা যাবে না। 100% বিশ্বাস রাখতে হবে আমার উপর। সেই বিশ্বাস থেকে এক চুল পরিমাণও বিশ্বাস যেন ছুটে না যায়। আস্থা, ভরসা, বিশ্বাস এসব ছাড়া একটা সংসার টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। আর আমি কখনো পার্সোনালি চাইব না আমাদের মাঝে কোনোরূপ বিচ্ছেদ আসুক, দূরত্ব বাড়ুক, অহেতুক ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক, বাক বিতণ্ডা হোক। আফটার অল, আমি কখনোই চাইব না এসবের প্রবাদে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। লিলি কম্পিত চোখে হ্যাঁসূচক মাথা নাড়ালো। লিলির দিকে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে ববি তাত কিরমির করে বলল, মন থেকে সম্মতি জানাচ্ছ তো, নাকি ভয় থেকে? লিলি কম্পিত স্বরে বলল, মন থেকে, ট্রাস্ট মি। কনফিডেন্সের খ পর্যন্ত দেখা যাচ্ছে না চোখে মুখে, ট্রাস্ট করব কিভাবে? লিলির রকচটা ভাব নিয়ে বলল, ওকে ফাইন, ট্রাস্ট করতে হবে না, সঠিক সময়ে প্রমাণ সহ দেখে নেবেন। ভাবশূন্য হয়ে লিলিকে ছেড়ে ববি পিছু ফিরে আবারও কি যেন মনে করে পুনরায় লিলিকে দরজার সাথে চেপে ধরে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, এক কাজ করলে হয় না? মামানি এবং আম্মুকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়ে আজ আমরা দুজন একটু পার্সোনাল টাইম স্পেন্ড করি। লিলির ঠোঁটের দিকে অগ্রসর হয়ে ববি ঘোর লাগা স্বরে বলল, আই মিন একটু রোমান্স করি। লিলি এক ঝটকায় ববিকে তার সামনে থেকে সরিয়ে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে প্রস্থান নিতে ববি দ্বিগুণ জোরালোভাবে লিলিকে পুনরায় দরজার সাথে চিপকে ধরে বলল, এত ছটফট করছো কেন? গোটা একদিন এক রাতের রিভেঞ্জ নেব এখন। সরি টু সে দ্যাট লিলি, ববি ছাড় দিতে একদমই জানে না, উল্টে কড়া গন্ডায় নিজের দিকটা উসুল করতে নিতে জানে। লিলি হাঁসফাঁস করে বিরক্তি মিশ্রিত স্বরে বলল, আপনার কি মিনিমাম কমন সেন্সটুকু নেই? গাড়িতে আম্মু এবং মামুনি বসে আছেন, আর এইদিকে আপনি রুমে বসে আমার সাথে ধস্তাধস্তি করছেন। লিলির ঠোঁটজোড়া মুহূর্তের মধ্যেই দখল করে ববি অস্পষ্ট স্বরে বলল, তোমার জন্যই তো এতটা সময় ওয়েস্ট করতে হলো। ধীরে সুস্থে আমাকে জাস্ট 2 মিনিট সময় দিলেই তো হতো। সো এখন চুপ থাকো, আমার কাজ শেষ হলে আমি নিজেই ছেড়ে দেব। লিলি অপারগ হয়ে পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিছু সময়ের মধ্যেই ববি লিলির ঠোঁটজোড়া ছেড়ে কাবার থেকে ব্রাউন কালার একটা শার্ট বের করে গায়ে জড়াচ্ছে, আর ব্যতিব্যস্ত স্বরে চোখ রাঙিয়ে থাকা লিলিকে উদ্দেশ্য করে বলছে, বের হও তাড়াতাড়ি, আর গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। লিলি কাপড়ের আঁচল দিয়ে সিক্ত ঠোঁটজোড়া মুছে ভীষণ রাগ দেখিয়ে রুম থেকে প্রস্থান নিল।
সাপের মতো চেলচেলিয়ে হেঁটে লিলি সশব্দে গাড়িতে বসে পড়ল। গাড়ির দরজা লাগানোর উচ্চ শব্দে সাহেরা খাতুন এবং জিনিয়া আহমেদ থতমত খেয়ে লিলির দিকে তাকালেন। সিট বেল্ট লাগিয়ে লিলি মুখ ফুলিয়ে পেছনের সিটে তবদিত হয়ে বসে থাকা সাহেরা খাতুনকে উদ্দেশ্য করে কিছু বলার পূর্বেই সাহেরা খাতুন নীরবতা ভেঙে উল্টে লিলিকে প্রশ্ন ছুড়ে বললেন, কি হলো, এত তেজ দেখাচ্ছ কেন? লিলি গম্ভীর স্বরে বলল, আপনার ছেলে আমাকে বাপের বাড়িতে নিয়ে যায়নি তাই। সাহেরা খাতুন বিরক্তি নিয়ে বললেন, বাপের বাড়ি যাওয়ার হলে একেবারে চলে যাও না, কে মানা করেছে? লিলি ঝগড়ুটে ভাব নিয়ে বলল, বাহ আম্মু বাহ, আপনিও আপনার ছেলের মতন আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য হাসপাস করছেন। অথচ আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন, আপনার এই মেয়েটা না থাকলে রোজ আপনার টাইমলি মেডিসিন নেওয়া হারাম হয়ে যাবে, সেবা যত্ন লাটে উঠবে, তখন নিরুপায় হয়ে কিন্তু এই লিলিকেই খুঁজবেন। তুমি যখন ছিলে না তখন আমি মেডিসিন খেয়ে বাঁচিনি, সেবা এবং যত্নের অভাবে মরে গেছি। লিলি ম্লান হেসে বলল, তখন অন্য ব্যাপার ছিল, এখন তো আমি আপনার অভ্যেস হয়ে গেছি না। আমাকে ছাড়া এক দণ্ডও আপনি থাকতে পারবেন না আম্মু। কখনো হয়তো আমার অনুপস্থিতিতে আপনি ঠিকই আমার গুরুত্ব বুঝতে পারবেন আম্মু, রিয়েলাইজ করতে পারবেন এই মেয়েটার সাথে আপনি কতটা জড়িয়ে পড়েছিলেন। সায়রা খাতুন চোখে মুখে ঘোর আতঙ্ক নিয়ে কাটকাট গলায় বললেন, কোথায় যাবে তুমি? লিলি মায়াবী দৃষ্টিতে সায়রা খাতুনের দু চোখে নিজেকে নিবদ্ধিত করে ম্লান হেসে বলল, আপনার চোখে মুখে আমি ঠিক এই আতঙ্কটাই দেখতে চেয়েছিলাম আম্মু। আমার বোঝা হয়ে গেছে আসলে আপনি আমাকে কতটা ভালোবাসেন। সায়রা খাতুন থতমত খেয়ে চোখ জোড়া সরিয়ে নিলেন। তন্মধ্যেই ববির আগমন ঘটল। ড্রাইভিং সিটে বসে ববি সিট বেল্ট লাগিয়ে ব্যাক সিটে একবার ঝিমিয়ে বসে থাকা জিনিয়া আহমেদ এবং থম মেরে বসে থাকা সায়রা খাতুনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, কি হয়েছে তোমাদের? এত ডাল দেখাচ্ছে কেন? লিলি গলা খাকারি দিয়ে ম্লান স্বরে বলল, কিছু না, আপনি গাড়ি স্টার্ট করুন। মনে অধিক কৌতূহল নিয়েও ববি গাড়িটা স্টার্ট করে দিল। নিউ মার্কেটের কাছাকাছি এসে গাড়িটা ববি ফুটপাতের সাইডে ঘেঁষে পার্ক করে সুইটস এবং বিভিন্ন ধরনের ফ্রুটস কিনে পুনরায় গাড়িতে উঠে বসল। 15-20 মিনিটের মধ্যে হেমাদের বাড়ির পার্কিং লনে গাড়িটা পার্ক করলো। সায়রা খাতুন এবং চিনি আহমেদ দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। তন্মধ্যেই চারিদিকে মাগরিবের আজান পড়ল। সিট বেল্ট খুলে লিলি গাড়ি থেকে নামতেই ববি পেছন থেকে লিলিকে ডেকে বলল, লিসেন লিলি, আয়রার আশেপাশে কম ঘেঁষবে। আয়রা কিন্তু বিয়ে সম্পর্কিত যাবতীয় ব্যাপারগুলোতে ভীষণ ডিস্টার্বল। ছেলে পক্ষের সামনেও বসতে চাইছিল না। আঙ্কেল আন্টি জিজু প্রেশার ক্রিয়েট করে দেন আয়রাকে রাজি করিয়েছে। ভীষণ রেগে আছে আয়রা পরিবারের সবার উপর, পাশাপাশি তোমার এবং আমার উপর তো আনলিমিটেড রেগে আছে। কখন আক্রমণাত্মক হয়ে তোমার ক্ষতি করে বসে তুমি কিন্তু টেরও পাবে না। তাই বারংবার বলছি, যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করেই চলবে। ওকে ফাইন, তবে আমারও একটা শর্ত আছে। ববি কৌতূহলী দৃষ্টিতে বলল, কি? ডান হাতের তর্জনী আঙুলটা লিলি ববির মুখের কাছে তাক করে বলল, লিলির দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে ববি ভ্রুযুগল কুঁচকে বলল, বাট হোয়াই? আমাকে কেন আয়রার পাশে তোমার সহ্য হয় না? লিলি সাবলীল স্বরেই বলল, আয়রা আপু যে কারণে আপনার পাশে আমাকে সহ্য করতে পারেন না, আমিও ঠিক সেই কারণেই আয়রা আপুর পাশে আপনাকে সহ্য করতে পারি না। লিলি হন্তদন্ত হয়ে গাড়ি থেকে প্রস্থান নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। ববি মৃদু হেসে গাড়ি থেকে নামছে আর আনমনা হয়ে বলছে, তবুও ডিরেক্টলি ভালোবাসি বলবে না। এত উইয়ার্ড কেন মেয়েটা ভালোবাসার ব্যাপারগুলোতে? সন্ধ্যা 7টা। পাত্রপক্ষ মাত্র এসেছে। পাত্রের মা, বাবা এবং বড় বোন পাত্রের দুই পাশে বসে আছেন। লিলি এবং হেমা কিচেন রুমে চা নাস্তার জোগাড় করছে। পাত্রপক্ষের পাশে হেমার শ্বশুর শাশুড়ি আতিক, সাহেরা খাতুন এবং জিনি আহমেদ হাসি মুখে বসে আছেন। নিজেদের মধ্যে কৌশল বিনিময় করছেন।
ওইদিকে ববি এবং আফরান ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে স্মোকিং করছে। দুইজনের হাতেই দুটো জ্বলন্ত সিগারেট। রাতের হিমেল বাতাসে দুইজনের সামনের চুলগুলো হালকা উঠছে। ভাবভঙ্গি তাদের বড্ড উদাসীন। দুইজনই নিজেদের মধ্যে ভীষণভাবে মগ্ন। কোনো গভীর ভাবনা চিন্তায় তারা দুইজনই ডুবে আছে। মৌনতা ভেঙে আফনান সিগারেটে লাস্ট ফুঁক দিয়ে পাশ ফিরে ববির দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল, আয়রার জন্য খুব টেনশন হচ্ছে ববি। পাত্রপক্ষের সামনে কোনো সিন ক্রিয়েট না করে বসে। ববি নাক দিয়ে ধোঁয়া বের করে আফনানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ম্লান স্বরে বলল, আমিও তাই ভাবছিলাম। আসলে আয়রা যে পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছে তার ইফেক্ট আবার পাত্রপক্ষের ওপর পড়বে না তো? আব্বু কিন্তু আয়রার জন্য বেস্ট কাউকে সিলেক্ট করেছেন। ছেলেটা একজন নাম করা হার্ট সার্জন। দেখতে শুনতে অতটা খারাপ না। সমস্যা একটাই, ছেলেটা হাইটে মেবি আয়রা সেম হবে। মানে সব দিক থেকে যে পারফেক্ট হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একদিক না একদিক থেকে তো ছাড় দিতেই হবে। আই গেস সমস্যাটা এই জায়গায় না, সমস্যাটা আসলে আমাকে নিয়ে। আমার জন্যই আয়রা এতটা ক্ষিপ্ত হয়ে আছে। আফনান অল্প সময় মৌন থেকে পুনরায় বলল, ভুল বলনি কিছু। তবে আয়রার এখন একটা বুঝতে হবে, তুমি বিবাহিত, বউ, সংসার, পরিবার সব আছে তোমার। তুমি যেমন নতুনভাবে সব কিছু শুরু করেছো, তেমনি আয়রাও উচিত নতুনভাবে সব কিছু শুরু করা, নিজেকে স্বাভাবিক করে তোলা। অতীতে না পাওয়া নিয়ে এতটা পজিটিভ না হয়ে লাইফে আরও একবার ঘুরে দাঁড়ানো, নতুনভাবে নিজেকে আরও একবার সুযোগ দেওয়া। আয়রাকে এসব কে বোঝাবে বলো? সে তো এখন নিজের মধ্যেই নেই, খুব হিংস্র আর আক্রমণাত্মক হয়ে আছে। নিজে যা ভালো মনে করবে তাই করবে। ইতোমধ্যেই পেছন থেকে মেহেরের কান্নার স্বর ভেসে এলো। আফনান ভীষণ প্যারেশান হয়ে পিছু ফিরে তাকালো। মেহেরকে ক্রন্দনরত অবস্থায় দেখে আফনান ছাদের রেলিং থেকে লাফিয়ে নেমে চোখে মুখে আতঙ্ক নিয়ে মেহেরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি হচ্ছে? তুমি কাঁদছো কেন? মেহের হেঁচকি তুলে কেঁদে চোয়াল শক্ত করে বেশ ক্ষিপ্ত স্বরে বলল, তোকে একটা গুড নিউজ দিতে এসেছি। আই এম শিওর নিউজটা শুনলে তুই ভীষণ খুশি হবি। ববি মাত্র ছাদের রেলিং থেকে নেমে আফনানের পাশাপাশি দাঁড়িয়ে বলল, তোমরা কথা বলো আফনান, আমি আসছি। প্রস্থান নিল ববি। নতুন একটা সিগারেট ধরিয়ে ববি ছাদের অন্য পাশটায় দাঁড়ালো। আফনান উদ্বিগ্ন চোখে মেহেরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কম্পিত স্বরে বলল, কি গুড নিউজ? কি হয়েছে? মেহের তেড়ে এসে আফনানের শার্টের কলার চেপে ধরে তেজি স্বরে বলল, আগামী সপ্তাহে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে চূড়ান্তভাবে। পছন্দ হলেই আংটি পরিয়ে যাবে। 1 সপ্তাহ পরে আমার এঙ্গেজমেন্ট, বুঝেছিস? তুই তো এটাই চেয়েছিস, তাই না? আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাক। আফনান রক্তিম দুটো চোখে একবার মেহেরের দিকে তাকিয়ে আচমকা মেহেরের ঠোঁটজোড়া আঁকড়ে ধরে অস্পষ্ট স্বরে বলল, তুমি শুধু আমার হবে মেহের, শুধুই আমার। এঙ্গেজমেন্ট তোমার আমার সাথেই হবে, অন্য কারোর সাথে ভুলেও নয়। মেহের দুহাত দিয়ে আফনানের শার্টের কলার চেপে ধরে বলল, কি করবে তুমি? কি করবে? আজই বাড়িতে আমাদের সম্পর্কের বিষয়টা জানাবো। আই প্রমিস ইউ, 1 সপ্তাহের পূর্বেই তোমার পরিবার আমাদের বিয়ের প্রস্তাব পৌঁছে যাবে। শিওর তো? প্রমিস করলাম তো। মেহের মুচকি হেসে আফনানের ঠোঁটজোড়া তীব্রভাবে আঁকড়ে ধরল। রাত 8টা। আয়রার রুমে লিলি প্রচণ্ড ভয়, ভীতি এবং উদ্বিগ্নতা নিয়ে ধীর পায়ে হেঁটে প্রবেশ করল। আয়রা ড্রেসিং টেবিলের সামনে বসে বেশ ব্যস্ত ভঙ্গিতে কানে বটল গ্রিন রঙের পাথরের একজোড়া দুল পরছে। আয়রা নিজেও আজ বটল গ্রিন রঙের শাড়ি পরেছে। আয়রাকে যথেষ্ট প্রাণোচ্ছল, চনমনে এবং স্বাভাবিক দেখে লিলির ভ্রুযুগল কুঁচকে এলো। ধীর পায়ে হেঁটে লিলি আয়রার পেছনটায় দাঁড়াতে আয়রা চোখ তুলে লিলির প্রতিবিম্বের দিকে তাকালো। একগাল হেসে আয়রা লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, কি লিলি, কেমন লাগছে আমাকে? লিলি জোরপূর্বক হেসে বলল, দারুণ লাগছে,
কিন্তু বরাবরই খুব সুশ্রী আপু। পর মুহূর্তে আয়রা কপাল কুঁচকে প্রশ্নবিদ্ধ চোখে বলল, তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন লিলি? কি হয়েছে? লিলি উল্টে আয়রার দিকে প্রশ্ন ছুড়ে বলল, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো আয়রা আপু? বিয়ে হচ্ছে কোথায়? আমাকে তো জাস্ট দেখতে এলো। দেখতে এলেই যে বিয়ে হয়ে যাবে এমন তো কোনো কথা নেই। লিলি ক্ষীণ হেসে বলল, তা অবশ্য ঠিক, তবে ছেলে পক্ষ যদি তোমাকে পছন্দ করে তখন তুমি বিয়েতে রাজি হবে তো আপু? আয়রা টলমল চোখে পিছু ফিরে লিলির দিকে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে বলল, রাজি হব না কেন? অবশ্যই রাজি হব। আমি কেন প্রতারকদের জন্য নিজেকে কষ্ট দেব? প্রতিনিয়ত যন্ত্রণার আগুনে দগ্ধ হব? তাকে মনের করে বুক ভাসিয়ে কাঁদবো? সারাক্ষণ তার বউয়ের ক্ষতি করার জন্য ছোট্ট একটা সুযোগ খুঁজবো? আমি কেন এসব ভুলে সুস্থ স্বাভাবিকভাবে অন্য কারো ভালোবাসা নিয়ে বাঁচতে পারবো না? বলো কেন? লিলি অশ্রুসিক্ত চোখে আয়রার কাঁধে হাত রাখতেই আয়রা এক ঝটকায় লিলির হাতটা সরিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আমাকে যে ছেলেটা দেখতে এসেছে না, সে ছেলেটা তোমার হাজবেন্ড ববির চেয়েও উচ্চশিক্ষিত, একজন হার্ট সার্জন, দেখতেও বেশ সুন্দর, টাকা পয়সা বাড়ি গাড়ি পরিবার সয় সম্পত্তি সব আছে তার, সব। ববির কোনো যোগ্যতা নেই সেই ছেলের সমান সমান হওয়ার। তোমার চেয়েও আমি বেশি ভাগ্যবতী, বুঝলে? খুব বেশি ভাগ্যবতী। লিলি চোখে জল নিয়ে ম্লান হেসে বলল, আমি চাই আপু, তুমি নিজেকে যতটা ভাগ্যবতী বলে দাবি করছো, তুমি এর চেয়েও বেশি ভাগ্যবতী হও। খুব হাসি খুশি থাকো, নতুন জীবন এবং সংসার নিয়ে খুব সুখে থাকো, খুব। তুমি না বললেও আমি সুখে থাকবো, বুঝেছো? ববির থেকে আমি যতটা সুখ এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও দ্বিগুণ সুখ আমি নতুন কাউকে নিয়ে নতুন জীবনে পাবো। জাস্ট সি, ওকে? তখন আমার সাথে হিংসা করতে এসো না প্লিজ। লিলি চোখের জল মুছে খিলখিল করে হেসে বলল, কোনো চান্সই নেই আপু, আই প্রমিস ইউ। তোমার নতুন জীবন নিয়ে আমি একটুও হিংসা করব না, উল্টো ছোট বোন হিসেবে ভীষণ খুশি হব। ড্রেসিং টেবিলের সামনে বসে আয়রা চোখের জল মুছে মাথা নিচু করে লিলিকে উদ্দেশ্য করে ক্ষীণ স্বরে বলল, খোপাটা বেঁধে দাও, একটু পরেই হয়তো আমার ডাক আসবে। লিলি বেশ উৎসুক হয়ে খুব সুন্দর করে এবং নিখুঁতভাবে আয়রার খোপাটা বেঁধে দিল। দরজায় আড়ি পেতে এতক্ষণ সবটা দেখছিল ববি। লিলি এবং আয়রার স্বাভাবিক আচরণে ববি ভীষণ খুশি। গলা ঝাঁকিয়ে ববি দরজায় দাঁড়িয়ে লিলিকে পেছন থেকে ডেকে বলল, লিলি, কাম হিয়ার ফার্স্ট। লিলি পিছু ফিরে তাকানোর পূর্বে আয়রা অশ্রুসিক্ত চোখে পিছু ফিরে তাকালো। ববিকে এক নজর দেখে আয়রা দৃষ্টি সংযত করে পুনরায় অগ্রে তাকালো। লিলি দ্রুত পায়ে হেঁটে এসে ববির মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্নবিদ্ধ চোখে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? ববি পেছনের চুলগুলো টেনে বলল, পাশের রুমে এসো। আপুকে সাজাচ্ছি তো। 5 মিনিট সময় নেব, জাস্ট 5 মিনিটস। ববি প্রস্থান নিয়ে পাশের রুমে চলে এলো। ববিকে অনুসরণ করে লিলিও পাশের রুমে প্রবেশ করলো। মিটমিটে অন্ধকার রুমের দরজাটা আটকে ববি অকস্মাৎ লিলিকে দেয়ালের সাথে চেপে ধরল। লিলি পরপর কয়েকটা শ্বাস ফেলে কপাল কুঁচকে ববির দিকে তাকিয়ে বলল, হয়েছেটা কি? এভাবে চেপে ধরছেন কেন? মানে আপনার কি কোনো কাজকর্ম নেই? যখন তখন যেখানে সেখানে চেপে ধরছেন। ববি বাঁকা এসে বলল, আমাদের রাস্তা এখন পুরোপুরি ক্লিয়ার লিলি, সেই খুশিতে মনটা তোমার এক্সট্রা আদর চাইছে। লিলি প্রশ্নবিদ্ধ চোখে বলল, মানে কিসের রাস্তা ক্লিয়ার? আয়রা আমাদের মাঝখান থেকে সরে দাঁড়িয়েছে সেই খুশিতে। মানে সব শুনে নিয়েছে নারী পেতে? রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমাদের কথাবার্তা কানে এলো, তাই শুনতে বাধ্য হলাম। হ্যাঁ তো এখন কি হয়েছে? ছাড়তে বলছি ছাড়ুন। লিলিকে আরও কিছু বলার সুযোগ না দিয়ে ববি লিলির ঘাড়ে মুখ ডুবিয়ে ঘোর লাগা স্বরে বলল, ছাড়তে মন চাইছে না একটু, তোমার মুখ থেকে স্পেশাল কিছু একটা শুনতে মন চাইছে লিলি।
স্পেশাল কিছু কি শুধু আপনারই শুনতে মন চায়, আমার শুনতে মন চায় না? ববি অকস্মাৎ লিলির কানে ফিসফিসিয়ে বলল। লাভ ইউ লিলি। লিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে বলল। কি বললেন? আবার বলুন। লিলির ঘাড় থেকে মুখ তুলে ববি লিলির দুই চোখে তাকিয়ে বলল। ভালোবাসি লিলি, প্রচণ্ড রকম ভালোবাসি। বেশি দিন মনের কথাটা চেপে রাখতে পারছিলাম না আসলে। এদিকে তোমার দিক থেকেও কোনো সাড়া পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে আমাকেই প্রথম বলতে হলো। কবে থেকে ভালোবাসতেন? ববি মাথা চুলকে নিচু স্বরে বলল। ওই তো সেদিন, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম। লিলি অস্ফুট স্বরে বলল। প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে যায় নাকি? ববি সোজা ভাষায় বলল। বাকিদের জানি না, বাট আমার হয়েছিল। দম বন্ধ হয়ে আসার জোগাড় হয়েছিল। হার্টবিট খুব জোরে কম্পিত হচ্ছিল। মনে হচ্ছিল ছোটোখাটো একটা হার্টফেল তো নির্ঘাত হবেই। বৃষ্টির তিক্ততায় তোমাকে যতটা স্নিগ্ধ লাগছিল ততটাই দৃষ্টিনন্দন লাগছিল, যার থেকে চোখ সরানো দায় হয়ে পড়েছিল। ওইদিকে আমার মনের অবস্থা করুণ পর্যায়ে ছিল। তোমাতেই বারংবার আসক্ত হচ্ছিল। বুকে তুখার চিনচিনে ব্যথার অনুভব হচ্ছিল। ঠিক ওই মুহূর্তে ভেবে নিয়েছিলাম, যার জন্য আমার এই করুণ অবস্থা তাকে আমার গোটা লাইফের জন্য চাই। সে আমার প্রেমিক হলেও ক্ষতি নেই, আবার অর্ধাঙ্গিনী হলেও আপত্তি নেই। দুটোতেই এক পায়ে রাজি আমি। বুকে হাত রেখে বলতে পারি লিলি, আমার ভালোবাসা শতভাগ সত্য ছিল বলেই আজ আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী রূপে পেয়েছি। পরিবারের সমস্ত প্রতিকূলতা, বাধা বিপত্তি, মনোমালিন্য, ভেতরে ভেতরে প্রতিনিয়ত ভাঙচুর, সমস্ত বিধিভেদের দেয়াল পার করে আমরা এক হয়েছি। যদিও এখনও অনেক বিপত্তি বাকি আছে, অনেকটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বাকি আছে, তবুও কিন্তু দিন শেষে আমরা একসাথেই আছি, আগাম ভবিষ্যতেও থাকব। আর এটাই হলো আমার ভালোবাসার ক্রাইটেরিয়া। ববির শার্টের কলার চেপে ধরে লিলি ভাবশূন্য হয়ে বলল। খুবই গো না, খুবই গো। দীর্ঘ 2 মাস ধরে আপনার সাথে সংসার করছি, কই একবারের জন্যও তো আপনার ভালোবাসার ক্রাইটেরিয়া বুঝতে আসেননি। প্রতিবার খুব নিখুঁতভাবে আমাকে ইগনোর করে গেছেন। মুখ ফুটে কখনো বলেছেন ভালোবাসেন আপনি আমাকে? দুই হাত দিয়ে ববি লিলির কোমর আঁকড়ে ধরে হালকা হেসে বলল। এইগো তো তোমারও কম ছিল না লিলি। এই যে আমাকে মনে মনে এতটা ভালোবাসো, কই কখনো তো সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঠোঁটের আলিজেও ফুটে ওঠেনি। কখনো বুকের পাঁজরে হাত রেখে আশ্বস্ত স্বরে বলনি, আপনি লড়াই করে যান ববি, নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করে যান। লিলি আপনার পাশে আছে, ভালোবেসে আপনার পাশে আছে, আপনার অর্ধাঙ্গিনী রূপে আপনার পাশে আছে। নিরুপায় হয়ে সেই আমাকেই মুখ খুলতে বলে হলো যে ভালোবাসার প্রথম স্বীকারোক্তি আমার মুখ থেকেই বলতে হলো তোমাকে। তন্মধ্যে দরজায় ঠকঠক শব্দ হলো। আয়রার কণ্ঠস্বর ভেসে আসলো। লিলির নাম ধরে ডাকছে সে। উচাটন হয়ে লিলি ববিকে ছাড়ানোর চেষ্টা করে ছোট স্বরে বলল। ছাড়ুন, হাপু ডাকছে। ববি একরোখা ভাব নিয়ে বলল। আগে রিপ্লাই করে যাও, দেন ছাড়ছি। লিলি বিরক্তি নিয়ে বলল। হারিয়ে যাচ্ছি না তো আমি, আপনার আশেপাশেই থাকছি। এত উদ্গ্রীব হওয়ার কি আছে? একরাশ তিক্ততা নিয়ে ববি লিলির কোমর থেকে হাতটা ছাড়াতেই লিলি হুড়মুড়িয়ে রুমের দরজা খুলে বের হয়ে এলো। আয়রার মুখোমুখি দাঁড়াতেই আয়রা কপাল কুঁচকে রাগী স্বরে বলল। হয়েছে তোমাদের? দয়া করে আমার শাড়িটা একটু ঠিক করে দেবে প্লিজ। এক্ষুনি আমাকে পাত্রপক্ষের সামনে বসতে হবে। লিলি ব্যতিব্যস্ত স্বরে বলল। রুমে চলুন না আপু, আমি ঠিক করে দিচ্ছি। আয়রা হনহনিয়ে রুমে ঢুকে পড়ল। 8:15 হতেই পাত্রপক্ষের সামনে আয়রার ডাক পড়ল। লিলি এবং হেমা আয়রাকে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে মাথায় বড় একটা ঘোমটা টেনে পাত্রপক্ষের সামনে বসালো। মৃদু হেসে লিলি ববির পাশাপাশি দাঁড়ালো। কৌতূহলী হয়ে ববি লিলির কানে ফিসফিসিয়ে বলল। এই তোমার কি মনে হয়
পাত্রপক্ষ আয়রাকে পছন্দ করবে তো? লিলি ভ্রু চেয়ে প্রশ্নবিদ্ধ চোখে বলল, কেন করবে না? আয়রা আপু হাজারে একজন, বুঝেছেন? দেখবেন আজই আপুকে ছেলেপক্ষ রিং পরিয়ে যাবেন, আমার মন বলছে। ববি দৃঢ় কণ্ঠে বলল, তাই যেন হয়, তাহলে অন্তত আমরা একটু রিলিফ পাবো। ভয়ে ভয়ে আর কতদিন? লিলি ক্ষীণ স্বরে বলল। হুম। আর চোখে তাইমুম আয়রার ঘোমটার নিচে উকি মারছে। লোকলজ্জার ভয়ে জড়তা কাটিয়ে সে স্বাভাবিক চোখে আয়রার দিকে তাকাতে পারছে না। দারুণ অস্বস্তিতে ভুগছে সে। তাইমুমের মা তানজিন হাসনাত ম্লান হেসে আয়রার ঘোমটা সরিয়ে আয়রার মুখের আদল দেখা মাত্রই মুগ্ধিত হয়ে বলল, মাশাল্লাহ, মেয়ে দেখতে তো ভারী মিষ্টি। তাইমুম জড়তা কাটিয়ে এবার চোখে মুখে প্রবল উৎকণ্ঠা নিয়ে বিনা দ্বিধায় চোখ তুলে আয়রার দিকে তাকালো। আয়রাকে এক নজর দেখা মাত্রই তাইমুম চোখ ফিরিয়ে নিল। ম্লান হেসে পেছনের চুলগুলো টেনে বিড়বিড় করে বলল, শি ইজ সো প্রিটি, আমার হয়তো তাকেই চাই। তাইমুমের বড় বোন তাসনিম হাসনাত মৃদু হেসে আয়রার পাশে বসে আয়রার হাতে হাত রেখে প্রশ্নবিদ্ধ চোখে বলল, এই যে মিষ্টি মেয়ে, তোমার পুরো নাম কি? আয়রা মাথা নিচু করে ছোট স্বরে বলল, মেহজাবিন ইমরোজ আয়রা। কিসে পড়ছো তুমি? অনার্স কমপ্লিট হলো সবেমাত্র, মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করা হয়নি। কেন? পড়ার ইচ্ছে নেই? মন মানসিকতা নেই। তাজনিন হাসনাত প্রসঙ্গ পাল্টে মৃদু হেসে বলল, রান্না বান্নার কাজ কতটুকু পারো? মানে কতটা পারদর্শী? শুনতে হয়তো খারাপ লাগবে আপনাদের, এই জন্মে আমি রান্নার কাজে যাইনি আসলে। তাজনিন হাসনাত কপাল কুঁচকে বললেন, রান্না ঘরেই যাওনি কখনো? গ্রিন টি করতে যাই নিজের জন্য এবং বাড়ির বাকিদের জন্য, 5 থেকে 10 মিনিটের মধ্যে আবার ব্যাক করি। রান্না বান্নার কাজ আসলে আমাকে দিয়ে হবে না, খুব আহনারি আমি রান্না সম্পর্কিত বিষয়গুলোতে। বিয়ে হয়ে আপনাদের পরিবারে গেলেও হয়তো তৃপ্তি মিটিয়ে রান্না করে আপনাদের খাওয়াতে পারবো না, লক্ষ্মী বৌমা হয়তো হতে পারবো না। আমি আসলে ওই ধাঁচের মেয়ে না। আয়রার খরতর কথাবার্তায় উপস্থিত সবাই হতবম্ব হয়ে আছে। আয়রার পরিবার শুকনো মুখে আয়রার দিকে তাকিয়ে আছে। ববি নখ কামড়ে অস্থির ভঙ্গিতে লিলিকে উদ্দেশ্য করে বলল, আয়রা তো দেখছি বিয়ে ভাঙতে উঠে পড়ে লেগেছে। যেভাবে কারাক ভাষায় কথা বলছে, আমার ভীষণ টেনশন হচ্ছে লিলি। লিলি আড়ষ্ট চোখে ববির দিকে তাকালো। তাইমুম তার পরিবারের নাক ছিটকানো ভাবভঙ্গিতে কোনো রকম দৃষ্টিপাত না করেই একধানে আয়রার দিকে তাকিয়ে আছে। অল্প সময় পর সে আয়রার থেকে চোখ নামিয়ে পেছনের চুলগুলো টেনে বিড়বিড় করে বলল, ও মাই গড, শি ইজ সো ব্লফি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। রাশেদা খানম সন্দিহান চোখে আতিকের দিকে তাকাতেই আতিক কম্পিত স্বরে তাজরিন হাসনাতের দিকে তাকিয়ে বলল, আয়রার ব্যবহারে কিছু মনে করবেন না আপনারা প্লিজ। আয়রার কথাবার্তা ডাসি একটু এরকম। যদি আয়রাকে আপনাদের পছন্দ হয়ে থাকে বা যদি তাইমুনের সাথে আয়রার বিয়েতে আপনাদের সম্মতি থাকে, তাহলে বলবো বিয়ের পর আপনারা নিজের হাতে করে আয়রাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেবেন। সাংসারিক সব কাজকর্ম, রান্নাবান্না সব দেখিয়ে শুনিয়ে নেবেন। রিকোয়েস্ট রইল প্লিজ। তাজনিন হাসনাত শুকনো মুখে কিছু বলার পূর্বেই তাইমুম তাজনিন হাসনাতকে থামিয়ে বেশ সাবলীল স্বরে আতিককে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি আয়রার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই, আপনাদের কোনো প্রবলেম আছে? আতিক সহ উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে তাইমুমের দিকে তাকালো। সবার মনে একই ভয়, আয়রা সেই সুযোগে না আবার তাইমুমকে যাতা বলে বিয়ে ভেঙে দেয়। এই পর্যায়ে এসে আয়রাও চোখ তুলে তাইমুমের দিকে তাকালো। সম্মোহিত চোখে তাইমুম আয়রার দু চোখে তাকিয়ে বলল, আপনার সম্মতি আছে আমার সাথে পার্সোনালি কথা বলতে? আয়রা ভ্যাবাচাকা খেয়ে কম্পিত চোখে তাইমুমের দিকে তাকিয়ে আছে। ববি গলা খাকিয়ে তাইমুমকে উদ্দেশ্য করে ক্ষীণ হেসে বলল, হোয়াই নট, আপনার আলবাত রাইট আছে আয়রার সাথে পার্সোনালি কথা বলার। আই থিঙ্ক আয়রারও কোনো আপত্তি নেই। কি আয়রা,
তোমার কোনো আপত্তি আছে? ববি প্রশ্নবিদ্ধ চোখে আয়রার দিকে তাকালো। আয়রা ক্ষিপ্ত চোখে ববির দিকে তাকিয়ে বলল, কোনো আপত্তি নেই। আপত্তি থাকবেই বা কেন? উল্টো ভালো লাগবে, বুঝেছ? ভীষণ আনন্দ হবে। বসা থেকে ফট করে দাঁড়িয়ে আয়রা জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে তাইমুমের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, প্লিজ কাম টু মি। আয়রা হনহনিয়ে হেঁটে চলল নিজের রুমের দিকে। তাইমুম ভাবশূন্য হয়ে আয়রাকে অনুসরণ করছে। ববি দ্রুত পায়ে হেঁটে এসে তাইমুমের মুখোমুখি দাঁড়িয়ে জোরপূর্বক হেসে বলল, হাই তাইমুম, আই এম ববি। তাইমুম মৃদু হেসে ববির দিকে হাত বাড়িয়ে বলল। ও হ্যালো। ববি আড়ষ্ট ভাব নিয়ে কম্পিত স্বরে বলল, প্লিজ তাইমুম, আয়রার বিহেভে কিছু মনে করবেন না। আসলে আয়রা একটু রাগী স্বভাবের। এনাফ ম্যাচুয়ার আপনি। আই হোপ আয়রাকে আপনি ঠিকই হ্যান্ডেল করে নেবেন। তাইমুম হালকা হেসে বলল, সত্যি কথা বলতে এমন রাগী, স্পষ্টভাষী এবং মিষ্টি একটা মেয়েকেই আমার ওয়াইফ হিসেবে চেয়েছিলাম। হয়তো পেয়েও গেছি, বাকিটা আয়রার উপর ডিপেন্ড করছে। ববি সন্দিহান স্বরে বলল, সিরিয়াসলি? আয়রাকে আপনার সত্যিই পছন্দ হয়েছে? আয়রাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। শুধু আমার পছন্দ হলে তো আর হবে না, আয়রারও পছন্দ হতে হবে। তাই পার্সোনালি কথা বলাটা খুব ইম্পর্ট্যান্ট মনে হচ্ছিল। অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে, দুজনকে জানাশোনার ব্যাপার আছে। হতে পারে আয়রার দিক থেকে কোনো নেগেটিভ সাইনও থাকতে পারে, আমাকে তার পছন্দ নাও হতে পারে। এই বিষয়গুলোই কনফার্ম হওয়া ভীষণ জরুরি আসলে। ববি পেছনের চুলগুলো টেনে মুখে আতঙ্কের ছাপ নিয়ে বিড়বিড় করে বলল, ইস, বিয়েটা এবার ভেস্তেই যাবে। আয়রা নিশ্চয়ই আমার উপর জমে থাকা সমস্ত ক্ষোভ তাইমুমের উপরেই ঝাড়বে। এও বলে দিতে পারে যে সে আমাকে ভালোবাসতো বা এখনও বাসে। ববি অস্থির দৃষ্টিতে তাইমুমের দিকে তাকালো। তাইমুম মৃদু হেসে বলল, হাই, নাইস টু মিট ইউ। ববি জোরপূর্বক হাসল। তাইমুম দ্রুত পায়ে হেঁটে আয়রার রুমে প্রবেশ করল। তন্মধ্যে হেমা এবং লিলি চেলচেলিয়ে হেঁটে ববির মুখোমুখি দাঁড়ালো। হেমা উদ্বিগ্ন চোখে ববির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি বললো ছেলেটা? হেমা মন্থর গতিতে হেঁটে আয়রার রুমের দরজায় হাঁড়ি পাতল। হেমাকে অনুসরণ করে লিলি আয়রার রুমের দরজায় পা বাড়াতেই ববি পেছন থেকে লিলির ডান হাতটা ধরে হ্যাঁচকা টানে লিলিকে তার বুকের মাঝে মিশিয়ে নিল। লিলি বিরক্তি নিয়ে ববির দিকে তাকিয়ে হাঁসফাঁস করে চোয়াল শক্ত করে বিড়বিড় করে বলল, ইস, চূড়ান্ত নির্লজ্জ আপনি। দেখছেন সামনে আপু আছে, এর মাঝেও আপনার টানা হিঁচড়া শুরু হয়েছে। মানে কোনো শান্তি নেই আপনার, না? ববি বাঁকা এসে লিলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে অস্পষ্ট স্বরে বলল, আনসার চাই আমার। দিব না আনসার, বুঝেছেন? হাজার বাড়াবাড়ি করলেও না। লিলিকে ছেড়ে ববি রকচটা ভাব নিয়ে অন্য পাশ ফিরে বলল, আপুকে ফলো করো, যাও। আয়রা কি বলছে শুনে এসো। বিয়েটা যদি ভেস্তে যায় না, একদম সেই জেদ আমি তোমার ওপর ঝাড়ব। মাইন্ড ইট। রাগে গজগজ করে ববি প্রস্থান নিল। লিলি বেকুব হয়ে ববির যাওয়ার পথে চেয়ে আছে। মুহূর্তের মধ্যে চোখ মুখ কুঁচকে লিলি বড় বড় পা ফেলে হেমার পেছনটায় দাঁড়ালো। হেমা পিছু ফিরে চোখ রাঙিয়ে লিলির দিকে তাকিয়ে বলল, তুমি হলে সব নষ্টের মূল, বুঝেছ? তোমার জন্যই আয়রাকে এখন বাধ্য হয়ে ওই ছেলের সামনে বসতে হলো। মাঝখান থেকে আমাদেরও এক্সট্রা প্যারা বাড়লো। কাজের খাটুনি, টাকার খরচ, অযথা টেনশন। লিলি গম্ভীর স্বরে বলল, ভুলেছেন না আপু যা হয়েছে? এখন মন দিয়ে শুনুন ভেতরে কি চলছে। লিলির থেকে চোখ সরিয়ে হেমা দরজায় ভালো করে কান পাতল। আয়রার গলার স্বর কানে বাজছে দুইজনেরই। আয়রা খরতর স্বরে তাইমুমকে বলল, লাইফে কটা প্রেম করেছেন আপনি? তাইমুম গলা খাকিয়ে বলল, একটাও না। মিথ্যে বলছেন। কই না তো। দেখে তো মনে হচ্ছে না। দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে অনায়াসে 5-6টা থেকে প্রেম তো নির্ঘাত করেছেন। হাইটে কম হলে কি হবে, আপনি কিন্তু দেখতে হ্যান্ডসাম এবং গুড লুকিং অলসো।
তার মানে আমাকে আপনার পছন্দ হয়েছে? এমা কখন বললাম? ইনডাইরেক্টলি পিঞ্চ মেরেছেন, আমি বুঝতে পেরেছি আসলে। আয়রা প্রসঙ্গ পাল্টে বলল, আমাকে আপনার পছন্দ হয়েছে? আগে আপনার মুখ থেকে শুনতে চাইছি, দেন আমি বলছি। এত ভনিতা আমার পছন্দ না। আমাকে পছন্দ হয়েছে কিনা ওটা আগে বলুন। তাইমুম পেছনের চুলগুলো টেনে ম্লান হেসে বলল, ভীষণ পছন্দ হয়েছে, এবার আপনারটা বলুন। আয়রা নিঃসংকোচে বলে উঠল, আমারও পছন্দ হয়েছে। তাইমুম ফটাফট চোখ তুলে বিস্মিত চোখে আয়রার দুই চোখে তাকিয়ে বলল, শিওর? ডাউট আছে? কাউকে ভালোবাসতেন অতীতে? আয়রা গলা জড়ানো স্বরে বলল, বাসতাম, তবে সে আমাকে ঠকিয়েছে। নতুন করে কারো ভালোবাসা চাইছি, সাংঘাতিক রকমের ভালোবাসা চাইছি, যে ভালোবাসায় কোনো প্রতারণা থাকবে না। দিতে পারবেন আমাকে ওই রকম ভালোবাসা? তাইমুম মৃদু হেসে আয়রার সম্মুখে দাঁড়িয়ে বলল, বিয়ের পরেই না হয় দেখে নেবেন সাংঘাতিক রকমের ভালোবাসা কতটা সাংঘাতিক হয়। সে দেখা যাবে। এখন বলুন, অতীতে কয়জনকে ভালোবেসেছিলেন? সিরিয়াসলি আমার লাইফে কখনো কোনো ভালো লাগা বা ভালোবাসা আসেনি বা ছিল না, তবে এই প্রথম আপনাকে দেখে কিছু কাঙ্ক্ষিত অনুভূতির সংমিশ্রণ খুঁজে পেয়েছি। হয়তো তাকেই ভালো লাগা বা ভালোবাসা বলে। আপনি করে বলছেন কেন? তুমি বলতে এত সংকোচ কিসের? তাইমুম উচ্চস্বরে হেসে বলল, তোমার পারমিশনের ওয়েটই করছিলাম, পারমিশন পেয়ে গেছি, এখন তুমি বলতে কোনো দ্বিধা নেই। পরিবারকে কি বলবেন এখন? বলবো পাত্র পাত্রী দুজনেই রাজি, এবার শুধু এঙ্গেজমেন্টের পালা। আমার একটা কন্ডিশন আছে। কি? এঙ্গেজমেন্টের মাসখানেক পর আমাদের বিয়ে হবে। মাঝখানের একটা মাস আমরা দুজন দুজনকে একান্তে সময় দিতে চাই। এতে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, দুজন দুজনকে বুঝতে পারবো। ওকে, অ্যাজ ইউর উইশ। তাহলে এবার আসুন। আরেকটা কথা, কি? আমার পরিবারের সামনে একটু নম্র হয়ে থাকবে প্লিজ, বাকিটা আমি বুঝে নেব। চেষ্টা করব। থ্যাঙ্কস। আয়রার রুম থেকে প্রস্থান নেওয়ার পূর্বেই তাইমুম হঠাৎ দ্রুত পায়ে হেঁটে আয়রার মুখোমুখি দাঁড়িয়ে বলল, মন থেকে আমাকে মেনে নিচ্ছেন তো? আয়রা খানিক থতমত খেয়ে বলল, প্রথম দেখাতেই এত ইন্টারেস্ট দেখাবেন না প্লিজ, সময় দিন, আমি মানিয়ে নিব। তাইমুম মৃদু হেসে সরে দাঁড়ালো। হেমা এবং লিলি দ্রুত পায়ে হেঁটে আয়রার রুমের দরজার থেকে প্রস্থান নিয়ে পাশের রুমে ঢুকে পড়ল। দুইজনই দুইজনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। আয়রা এবং তাইমুম ড্রয়িং রুমের দিকে পা বাড়াতেই দুইজন রুম থেকে বের হয়ে সোজা ড্রয়িং রুমে চলে এলো। ববি বারংবার লিলিকে খুঁজিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, বলো না কি হয়েছে, বিয়েটা এখন অবধি ঠিকই আছে তো নাকি গেছে? লিলি মুখ চেপে হেসে বলল, ওদিকে তাকান, পাত্রপাত্রী এখন নিজের মুখেই সব বলবে। তাইমুম তার পরিবারের সাথে কিছু সময় একান্তে কথা বলে গলা খাকারে দিয়ে মাথা নিচু করে সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনাদের সম্মতি থাকলে আমি আজই চাই আয়রাকে রিং পরে যেতে। বিয়েতে আসলে আমাদের দুজনেরই মত আছে। আয়রার পরিবারের সবাই খুশিতে ফেটে পড়ল। তাইমুমের পরিবারও তাদের খুশিতে সামিল হলো। শুরু হয়ে গেল মিষ্টি মুখ করা। আয়রা অশ্রুসিক্ত চোখে ববির দিকে তাকালো। ববি ম্লান হেসে আয়রাকে কংগ্রাচুলেট করলো। চোখে জল নিয়ে আয়রা বসা থেকে উঠতেই তাইমুম মুচকে হেসে আয়রাকে উদ্দেশ্য করে বলল, কোথায় যাচ্ছ আয়রা? এঙ্গেজমেন্ট এখনো বাকি আছে। চোখের জল আড়াল করে আয়রা থম মেরে সোফায় বসে পড়ল। সবার পাশ কাটিয়ে ববি লিলিকে নিয়ে সোজা ছাদে চলে এলো। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আফনান এবং মেহের। মেহেরের কাঁধে মাথা টেকিয়ে আফনান নিকশ কালো আকাশের পানে নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে। কিছু সময় দুইজনে হাসছে, তো কিছু সময় দুইজনই তুখার ঝগড়া করছে। ববি এবং লিলি পেছন থেকে সবটা পর্যবেক্ষণ করছিল। বাঁকা এসে ববি লিলির হাত ধরে আফনান এবং মেহেরের ঠিক পেছনটায় দাঁড়ালো। গলা খাকারি দিয়ে ববি পেছন থেকে আফনানকে ডেকে বলল, কি আফনান, রোমাঞ্চ শেষ হয়েছে তো? থতমত খেয়ে আফনান এবং মেহের দুইজনেই আলাদা হয়ে পিছু ফিরে ববি এবং লিলির দিকে তাকালো। মেহের ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়ালো। লিলি হতভম্ব চোখে মেহেরের দিকে তাকিয়ে বলল,
এ মা, মেহের আপু, আপনিও লজ্জা পাচ্ছেন? মেহের একরত্তিও দাঁড়ালো না, ভো দৌড় দিয়ে ছাদ থেকে প্রস্থান নিল। ববি, লিলি এবং আফনান হৌহা করে হেসে দিল। আফনানের কাঁধে হাত রেখে ববি ভীষণ উত্তেজিত হয়ে বলল, আয়রার বিয়ে ফিক্সড আফনান, আজই এঙ্গেজমেন্ট। আফনান অতি আশ্চর্যিত হয়ে ববির দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সবেমাত্র এসে টুক করে আকাশ থেকে টপ করে মাটিতে গড়িয়ে পড়েছে। ঘোর কাটিয়ে আফনান স্তম্ভিত স্বরে বলল, সিরিয়াসলি ববি, আয়রা রাজি? মানে আজ আমাদের এঙ্গেজমেন্ট? ইয়েস আফনান, আয়রা রাজি এবং আজই আয়রার এঙ্গেজমেন্ট। এত সহজে আয়রা রাজি হয়ে গেল? একটু বেশি সন্দেহজনক মনে হচ্ছে না? লিলি ম্লান হেসে বলল, আয়রা আপু আসলে ইগো, জেদ, প্রতিহিংসা এবং দাম্ভিকতা থেকে বিয়েতে রাজি হয়েছে। আপু আসলে দেখাতে চাইছে আপু ববির চেয়েও বেস্ট, এডুকেটেড, ওয়েল সেটেলড, ভালো ফ্যামিলির একটা ছেলেকে বিয়ে করছে। দেখাতে চাইছে ববি কতটা যোগ্যতাহীন, ববির চেয়েও আপু বেস্ট কাউকে ডিজার্ভ করে। পাশাপাশি এও বোঝাতে চাইছে আমাকে বিয়ে করে ববি কতটা ভুল করেছে বা আমি কতটা ভুল করেছি। ববি মনে বিষাদ নিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। আফনান জোরপূর্বক হেসে ববির কাঁধে হাত রেখে বলল, প্লিজ ডোন্ট ফেড আপ ববি। আমি জানি তুমিও একদিন ঘুরে দাঁড়াবে, খুব বড় হবে। মাত্র এমএ করছো, নিজেকে প্রতিষ্ঠিত করা অনেক সময় আছে। আয়রার ধারণাকে ভুল প্রমাণ করার অনেক সময় পড়ে আছে। ববি মাথা তুলে নির্বিকার ভঙ্গিতে আফনানের দিকে তাকালো। আফনান মৃদু হেসে বলল, আয়রার জন্য একটু দোয়া করো প্লিজ, ওর যেন খুব দ্রুত সুবুদ্ধি হয়। জেদের বসে বিয়েতে রাজি হলেও কিছুদিন পর যেন সেই জেদের বসে এই সংসারটা নিজের হাতে টিকিয়ে রাখতে পারে, নিজেকে ভালো রাখতে, সুখী রাখতে মনের দিক থেকেও হামাগুড়ি দিয়ে পড়ে। আফনান হাসতে হাসতে প্রস্থান নিল। আফনানকে ফলো করে লিলিও ছাদের দরজায় পা বাড়াতেই ববি পেছন থেকে ম্লান স্বরে লিলিকে ডেকে বলল, কোথায় যাচ্ছ তুমি? লিলি থমকে দাঁড়িয়ে বলল, আয়রা আপুর এঙ্গেজমেন্ট হয়তো শুরু হয়ে গেছে। তাতে তোমার কি? এই শুভ সময়টা সাক্ষী হয়ে থাকবো না? সাক্ষী হওয়ার জন্য অনেকেই আছে, তোমাকে আগ বাড়িয়ে যেতে হবে না। কেন এমন করছেন বলেন তো? আমাদের দেখলে আয়রা একটু বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে, আর তাই এই মুহূর্তে ওখানে যাওয়াটা শোভনীয় হবে বলে আমার মনে হচ্ছে না। লিলি পিছু ফিরে নির্লিপ্ত ভঙ্গিতে ববির দিকে তাকালো। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ববি প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে সিগারেটটা জ্বালালো। সিগারেটে প্রথম ফুঁক দিয়ে ববি মর্মান্তিক স্বরে লিলিকে উদ্দেশ্য করে বলল, তুমিও কি আমাকে প্রতারক এবং নীচ ভাবো লিলি? লিলি চোখে বিষাদ নিয়ে ববির পাশে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলল, কি বলছেন এসব? স্থির দৃষ্টি নিক্ষেপ করে ববি লিলির দিকে তাকিয়ে বলল, কেন, ভুল বলেছি কিছু? আমি তো সত্যিই প্রতারক, আয়রাকে ঠকিয়েছি। লিলি তেজস্বিনী হয়ে বলল, তাহলে আপনি কি চাইছেন আয়রা আপুকে বিয়ে করে নিজের মহান প্রমাণ করতে? ববি একরত্তিও রাগ প্রকাশ করল না। লিলির থেকে মুখ ফুরিয়ে রাতের কোলাহলপূর্ণ ব্যস্ত রাস্তায় তাকালো। লিলি বেশ অবাক হয়ে ববির দিকে তাকালো। ববির চোখের কার্নিশ পেয়ে বিন্দু বিন্দু জলরাশির আনাগোনা দেখা যাচ্ছে। ব্যতিব্যস্ত হয়ে লিলি ববিকে হ্যাচকা টানে তার দিকে ফিরিয়ে ববির হাত থেকে সিগারেটটা নিয়ে নিচে ছুঁড়ে মেরে ববির অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে বলল, কাঁদছেন কেন আপনি? কি হয়েছে? ববি মাথা নিচু করে গলা জড়ানো স্বরে বলল, কেন জানি না আজ খুব অপরাধবোধ কাজ করছে লিলি। সত্যি সত্যি মনে হচ্ছে যে আমি আয়রাকে ঠকিয়েছি। নিজেকে খুব নীচ মনে হচ্ছে, বিবেকের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। ববিকে টাইট করে জাপটে ধরে লিলি কান্না জড়িত স্বরে বলল, আমার ববি কখনো নিচ হতে পারে না, ছোট হতে পারে না, প্রতারক তো মোটেও না। আয়রা আপুর ইনসিডেন্টটায় আপনার কোনো দোষ নেই ববি। আপনি তো আমাকে ভালোবাসতেন বলুন, তাই তো আয়রা আপুর ভালোবাসাকে উপেক্ষা করে আমার কাছে ছুটে গিয়েছিলেন। দয়া করে এই জায়গাটা থেকে নড়বেন না প্লিজ।
আমি আপনাকে ভীষণ ভালোবাসি ববি, ভীষণ। আপনাকে ছাড়া আমি সম্পূর্ণ অচল ববি, একুল ওকুল দুকুল হারা। লিলিকে দুই হাতে শক্ত করে চাপটে ধরে ববি শান্ত স্বরে বলল, ডোন্ট ক্রাই লিলি, প্লিজ ডোন্ট ক্রাই। তুমি যেমন আমাকে ছাড়া অচল, তেমনি আমিও কিন্তু তোমাকে ছাড়া খুবই অচল। সামান্য এইটুকু অপরাধবোধ কাজ করছিল আমার মধ্যে, তবে এই অপরাধবোধটা কোথাও গিয়ে স্বস্তির চেয়ে অপ্রিয় হয়ে উঠেছে। তুমি হলে আমার সেই প্রিয় স্বস্তি লিলি। বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না। তোমার জন্য পরিবারের সাথে লড়াই আমার চলছে, হয়তো ভবিষ্যতেও চলবে। অন্তত এই পর্যায়ে এসে তোমাকে ছাড়ার কথা মোটেও আসছে না। তাছাড়া এখন তো তোমার মনের কথাও জানতে পারলাম না। তোমার দিক থেকেও আমার প্রতি অজস্র ভালোবাসা আছে লিলি। লিলি নাক টেনে কেঁদে বলল, শুনুন, আপনার মুখ থেকে আর কখনো কোনোভাবে অপরাধবোধের কথা আমি শুনতে চাই না, একদম না। আপনি আমার কাছে খুব পবিত্র, নিষ্কলঙ্ক, খুব উদার, বৃহৎ এবং নরম মনের একজন হৃদয়াক্ষী মহাপুরুষ, যার সাথে কেবলমাত্র বিস্তর আকাশের তুলনা হয়, আর কারোর সাথে কোনো তুলনাই হয় না, কারোর সাথে না। ববি ভ্রু চুয়ে বলল, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আমি কিন্তু এতটাও গুণী বা মহাপুরুষ নই। বাড়াবাড়ি পর্যায়ের কিছুই বলিনি, বুঝেছেন? যা বলেছি একদম সত্যি বলেছি। আপনার প্রতি আমার যে ফিলিংস বা আপনাকে নিয়ে আমি যা ভাবি ঠিক তাই বলেছি। একটা কথাও বানিয়ে বলিনি, কিন্তু সম্পূর্ণ মন থেকে বলেছি। লিলিকে বুকের পাঁজর থেকে উঠিয়ে ববি চোখে মুখে একরাশ মুগ্ধতা নিয়ে লিলির মুখের আদলে ডান হাতের তর্জনী আঙুল দিয়ে স্লাইড করে ঘোর লাগা স্বরে বলল, বাড়াবাড়ি পর্যায়ে ভালোবাসো আমাকে, তাই না? লিলি কাঁপা কাঁপা শরীরে পরম আবেশের চোখ জোড়া বুজে বলল, হুম। লিলির কোমরে হাত রেখে ববি হ্যাচকা টানে তার বুকের পাঁজরের সাথে মিশিয়ে লিলির থুতনি চেপে ধরে মিহিস্বরে বলল, তাহলে বাসরের ব্যবস্থা করি। লিলি ফট করে চোখ জোড়া খুলে হজবরল ভাষায় বলল, না 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 না, এক্ষুনি না, 18+ হয়নি। ববি চুম্বকের গতিতে লিলির ঠোঁট জোড়া আঁকড়ে ধরে বলল, ডোন্ট ওয়ারি লিলি, 22+ হওয়ার পর আমাদের বাসর হবে। অবাঞ্ছিত কোনো কারণে আমি তোমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। ববির শার্টের কলার আঁকড়ে ধরে লিলি আধস্বরে বলল, থ্যাঙ্কস ববি, মেনি মেনি থ্যাঙ্কস। রাত 11টা। ডিনারের পর্ব চুকিয়ে ববি তার পরিবার নিয়ে বাড়ি ফিরে এলো। আয়রার এঙ্গেজমেন্ট সুস্থভাবেই সম্পন্ন হয়েছে। তাইমুমের পরিবার রাতে ডিনার সেরে এরপর বাড়ি ফিরেছে। আয়রা খুব নম্র, ভদ্র এবং সহিষ্ণু আচরণ করেছে তাইমুমের পরিবারের সাথে। মন থেকে না হলেও উডবি হাজব্যান্ড হিসাবেই ট্রিট করেছে তাইমুমকে। তাইমুম খুব মুগ্ধ আয়রার আচরণে, স্বভাব চরিত্রে। উডবি ওয়াইফকে রেখে প্রফুল্ল মন নিয়ে তাইমুম তার পরিবার নিয়ে বাড়ি ফিরে গেছে। শুধু তাই নয়, আয়রা আজ খুব খুশি মনে ববি এবং তার পরিবারকেও বিদায় জানিয়েছে। ববির সাথেও হেসে হেসে টুকটাক কথা বলেছে। লিলিকে নিজ হাতে খাবার সার্ভ করে খাইয়েছে। মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখেনি। ওইদিকে আফনান হাঁসফাঁস করছে কখন সুযোগ বুঝে আতিককে তার সম্পর্কের বিষয়টা জানাবে, তার বিয়ের ব্যাপারটা খোলাসা করে বলবে। কথা বলার কোনো স্কোপ খুঁজে না পেয়ে আফনান নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আগামী দিনটাকেই বেছে নেয়। আগামীকালই সে তার পরিবারের সাথে তার বিয়ের ব্যাপারে কথা বলবে। ওইদিকে বাড়িতে ফিরে লিলি ফ্রেশ না হয়ে শটান হয়ে বিছানায় গা এলিয়ে দিল। ববি ফ্রেশ হয়ে টাওয়াল হাতে নিয়ে কপাল কুঁচকে লিলিকে ডেকে বলল, হে লিলি, ফ্রেশ না হয়ে শুলে কেন? লিলি পেটে হাত রেখে নাক মুখ কুঁচকে ববির দিকে তাকিয়ে বলল, পেন হচ্ছে ববি, পেটে ভীষণ পেন হচ্ছে। ববি ব্যতিব্যস্ত হয়ে উদ্বিগ্ন স্বরে লিলিকে বলল, আয়রা খাবারের সাথে কিছু মিক্স করে দিল না তো? লিলি ব্যথায় কুকিয়ে বলল, উফ না, এটা অন্য ব্যথা। সবসময় এত নেগেটিভ ভাবেন কেন বলুন তো? কি ব্যথা তাহলে? লিলি শোয়া থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে ছোট স্বরে বলল,
এত কিছু বুঝতে হবে না আপনার, ঘুমিয়ে পড়ুন আপনি।